বাট টিপিক্যাল ধারণা হচ্ছে যে ঝিনাইদহে আসলে হয়তো বেশি সুইসাইড হয়, সেটা স্ট্যাটিস্টিক্স বলতে পারবে। কারণ যদি আপনি স্ট্যাটিস্টিক্সগুলো এখন দেখেন, হয়তো অন্য ডিস্ট্রিক্টের স্ট্যাটিস্টিক্স তো আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু হয়তো ঝিনাইদহ থেকে অনেক বেশি। কারণ প্রথম যেদিন প্রেজেন্ট করেছেন তিনি দেখিয়েছেন যে অন্য ডিস্ট্রিক্টগুলোতে এখন বেশি হচ্ছে। কিন্তু ঝিনাইদহের এই নর্মাল অবস্থাটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে যে একটা এনজিও আছে সেই জায়গায়, তার নাম না বললি নয়, সেটা হচ্ছে শুভা, মানে সোসাইটি ফর ভলান্টারি অ্যাক্টিভিটিস। কারণ রিসার্চ করতে গেলে তো অবশ্যই অ্যাক্সেস একটা বড় ইম্পর্টেন্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে এই অ্যাক্সেসটা পাওয়ার জন্য তো কারো হেল্প লাগবে। তো বাংলাদেশে কোনো এনজিও সুইসাইড নিয়ে কাজ করে না, কখনোই কাজ করে না। শুধুমাত্র ঝিনাইদহতে একটা এনজিও আছে যেটার নাম হচ্ছে সোসাইটি ফর ভলান্টারি অ্যাক্টিভিটিস। তারা মানুষের জন্য ফাউন্ডেশন এবং আরও কিছু ফান্ডিংয়ের মাধ্যমে ঝিনাইদহ থেকে একটা ম্যাসিভ কাজ করেছে, এবং এখনও তারা, যদিও এখন তাদের সেইভাবে ফান্ডিং নেই, বাট এখনও তারা কাজ করে যাচ্ছে। তাদের কিছু আউটকাম আছে, খুব পজিটিভ আউটকাম। একটা হচ্ছে যে ডেটাটাকে সুইসাইডকে একটা ডেটা কম্পাইলেশন তারা করতে পেরে, সেটা এবং শুধু তারা না, সেটাকে গভর্নমেন্টের এজেন্সির উপর একটা অব্লিগেশন তৈরি করতে পেরেছে। সুতরাং অন্য জায়গায় যদি আপনি বলেন যে সুইসাইড ডাটা আমার কাছে আছে, হ্যাঁ, সেটা যত না ভ্যালিড, যদি বলেন ঝিনাইদহে আমার কাছে ডাটা আছে, সেটা বলতে হবে মোর ভ্যালিড। কারণ গভর্নমেন্ট এটা একটা রুটিন অ্যাক্টিভিটির মধ্যে নিয়েছে। রুটিন অ্যাক্টিভিটি এটা তাদের প্রতি মাসে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন কমিটি মিটিংয়ে প্রতি মাসে তারা সেটা প্রেজেন্ট করছে। এটা বিকজ সুগার মোটিভেশন এবং অ্যাডভোকেসি, এই দুইটা কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। সুতরাং ঝিনাইদহ ঢাকা যদি আমরা দেখি, ওভার 10 থেকে 8-9 বছরে প্রচুর পরিমাণ মানুষ এখনও অ্যাটেম্প করছেন, প্রচুর পরিমাণ মানুষ এখনও সুইসাইডের দিকে যাচ্ছে। এখন একটু আগে বলছিলাম যে রিসার্চ করতে গেলে তো অ্যাক্সেস একটা ইম্পর্টেন্ট, মানুষের সহায়তা একটা ইম্পর্টেন্ট, তো সেই সুযোগগুলো তো অবশ্যই নিতে হবে। সুতরাং সেই জন্যই হয়তো ঝিনাইদহ ওয়াজ রিসার্চ সাইট, যেটাকে আমি চুজ করেছিলাম। সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট, আবার সোশিওলজিতে ফিরে আসতে হবে। সেটা হচ্ছে যে যেহেতু আমি সমাজবিজ্ঞানের কিছু অ্যাপ্লিকেশন করতে চেয়েছিলাম, আসলে সোশিওলজি অফ সুইসাইডকে কিভাবে দেখানো যেতে পারে, রুলখেমের বাইরে হতে পারে, বা অন্যান্য সোশিওলজিস্টদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হতে পারে। সমাজবিজ্ঞানের আমাদের একটা সোশিওলজি অফ সুইসাইড আছে, এটা যেটা রুলখেম থেকে তৈরি, এবং সেইটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটাকে নানান থিওরি দিয়ে অ্যাপ্লাই করা যায়। রুলখেম হয়তো 3-4 ভাবে বলেছেন, ইউ ক্যান অলসো এক্সপ্লেইন ইন সেভারাল ওয়েজ। সুতরাং আমি আসলে এক্সপ্লেন করার চেষ্টা করেছি পুরুষরা কিভাবে সুইসাইড করে এবং এটার সঙ্গে ম্যাসকুলিনিটির একটা সম্পর্ক। এখানে যারা আছেন, আমি সবাই হয়তো জানেন যে হোয়াট ইজ জেন্ডার রিলেশন। দিস ইজ অ্যান অ্যাবসলিউটলি সোশিওলজিক্যাল কনসেপ্ট, যেটা হচ্ছে নারী পুরুষের সামাজিক সম্পর্ক। একজন পুরুষ তখনই পুরুষ হয়ে ওঠে যখন তার মধ্যে ম্যাসকুলিনিটি ইজ দেয়ার। যেটা আমাদের সমাজের ভাষ্য। যদি তার মধ্যে ম্যাসকুলিনিটি না থাকে, তাহলে সে আর পুরুষ, সে ফ্যামিলি, যেটা হচ্ছে সমাজ, সেটাই আমি আসছি। সুতরাং এটা একটা সোশিওলজিক্যাল প্রপোজিশন, এবং এই প্রপোজিশনটাকে আমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, যেটা, এবং এই ম্যাসকুলিনিটির আবার নানান ধারণা আছে, এবং অন দ্য টপ হচ্ছে হ্যাজিমনিক ম্যাসকুলিনিটি, যেটা হচ্ছে যে আধিপত্যবাদী পৌরুষত্ব। অনেক পুরুষ থাকে, সব পুরুষের মধ্যে আধিপত্য বা হ্যাজিমনিক পুরুষ না। আধিপত্যবাদ পুরুষ আসলে কারা, সেটাও অস্ট্রেলিয়ান একজন সোশিওলজিস্ট 1995-এ ম্যাসকুলিনিটিস নামে এই থিওরি তৈরি করেছেন, এবং এটা জেন্ডার স্টাডিজে একটা রেভলিউশন এনেছে। আবার বলছি, কারণ জেন্ডার স্টাডিজ যদি এখন আপনি যেভাবে আমরা দেখছি, সেটার মধ্যে যেমন 60s-এর ফ্যামিনিজমের অবদানের যেমন গুরুত্ব আছে, ঠিক সেমনি 1990-র পর থেকে রাও এন্ড কর্নেল এবং তার সঙ্গে যারা ছিলেন, তাদের অবদান, বিশেষ করে ম্যাসকুলিনিটি ইস্যুটাকে যখন তারা জেন্ডার স্টাডিজে ঢুকিয়েছেন, সেই ক্ষেত্রে জেন্ডার স্টাডিজের মধ্যেও একটা রেভলিউশন এনেছে। তাহলে দেখার চেষ্টা করা হয়েছিল এইটাই, যে পুরুষদের মধ্যে কি হ্যাজিমনি আছে বা আধিপত্য অবস্থাটা কি, এবং এই আধিপত্য কি কোনোভাবে ক্রাইসিসের মধ্যে আছে কি।
এবং যদি এই আধিপত্যটা কোনোভাবে ক্রাইসিসের মধ্যে থাকে তাহলেও কিন্তু সে কোনোভাবে এটাও একটা সোশ্যাল কজ, এই কজটার দ্বারাও সে নানানভাবে সুইসাইডের দিকে যেতে পারে বা সুইসাইডের অ্যাটেম্প করতে পারে। সো এই দুইটা ছিল আমার আসলে যদি বলেন রিসার্চের ক্ষেত্রে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, তাহলে এটাই হচ্ছে যে দেখা যে হেজিমনিক ম্যাসকুলিনিটির অবস্থাটা কি, তারা কি বলছে, এবং হেজিমনিক ম্যাসকুলিনিটি কি কখনো ক্রাইসিসে ছিল পড়েছে কিনা, এবং এই ক্রাইসিসে পড়ার কারণে তারা সুইসাইডের দিকে গিয়েছে কিনা, এটা বের করা খুব ডিফিকাল্ট। বাট অ্যাগেইন এটাকে আমরা একটু চেষ্টা করেছিলাম যে এই দুইটার একটা লিঙ্কেজ তৈরি করা যায়। তো এখানে একটু হেজিমনিক ম্যাসকুলিনিটি একটু ধারণা দিই, সেটা হচ্ছে যে একটু আগে যেটা বলছিলাম সবাই হেজিমনিক না, যে পুরুষ তো সবাই, কিন্তু আসলে কে আমাকে প্রোভাইড করতে পারছে রাইট টু দ্য ফ্যামিলি, কে ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারছে, কে হেটেরোসেক্সুয়াল, হ্যাঁ, তো এই ধরনের নানান ধারণা আছে। সো সব পুরুষই হেজিমনিক না, সব পুরুষের মধ্যে ক্ষমতা সেই অবয়ব সব পুরুষের মধ্যে নাই, যার মধ্যে নাই তার মধ্যে হেজিমনি নাই, এবং পুরুষই সেটা বলবে যে আসলে সে বেসিক রিকোয়ারমেন্টসগুলো অ্যাজ পুরুষ বেসিক রিকোয়ারমেন্টগুলো সে কি সমাজকে দিতে পারছে, ফ্যামিলিকে দিতে পারছে। যদি না দিতে পারে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট তার ম্যাসকুলিনিটি ইজ ক্রাইসিস। এখানে আরেকটু বলে নিই, সেটা হচ্ছে যে হালের ফ্যামিনিস্ট যারা, তারা কিন্তু স্বীকার করেন না যে আসলে পুরুষের আবার ক্রাইসিস আছে, পুরুষ নিজে ক্রাইসিস মেকার, হ্যাঁ, তার আবার কিসের ক্রাইসিস। সুতরাং তারা কিন্তু এটা স্বীকার করতে চান না যে ম্যান ক্যান বি ইন ক্রাইসিস। কিন্তু আপনি যদি জেন্ডার স্টাডিজকে সত্যি, বিকজ আমাদের দেশের জেন্ডার স্টাডিজটা কি, আমাদের দেশের জেন্ডার স্টাডিজ হচ্ছে মোর লাইক উইমেন স্টাডিজ, এখনো উইমেন স্টাডিজ। কারণ জেন্ডার বলতেই আপনি একটা প্যারা, দুইটা প্যারা, অ্যান্ড দেন ইট স্টার্টস উইথ উইমেন্স প্রবলেমস উইথ রেসপেক্ট টু অল উইমেন, হ্যাঁ, উইমেন্স প্রবলেমস, উইমেন্স ট্রাবলস, so on and so forth. So it just been overburdened, and আমার কাছে হচ্ছে যে it's a partial view, fragmented view. তো জেন্ডার মানে উইমেন না, জেন্ডার ইউ হ্যাভ টু অলসো স্টাডি ম্যান, হ্যাঁ, এবং এটা যদি না করা যায় জেন্ডার স্টাডিজ পূর্ণাঙ্গ রূপ বাংলাদেশে কখনোই পাবে না, এবং অদূর ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা আমাদের অনেক সন্দেহ আছে। যাই হোক, একটু জানতে চাই যে হেজিমনিক ম্যাসকুলিনিটি এটা কি ব্যক্তির ইন্ডিভিজুয়াল ব্যাপার নাকি এটাও সোশ্যাল ব্যাপার? এটাও সোশ্যাল। যদি সোশ্যালি হয় তাহলে আবার কেউ হেজিমনিক বেশি, কেউ কম, এটা কি হওয়া পসিবল? হ্যাঁ, যে হেজিমনি, তার যে হেজিমনির প্রত্যেকটা সোসাইটি কিন্তু হেজিমনি আবার রিলেটিভ, এক এক সোসাইটিতে হয়তো এক একভাবে হেজিমনি থাকবে না। ফর এক্সাম্পল ওয়েস্টার্ন সোসাইটির হেজিমনি আর বাংলাদেশ সোসাইটির, কারণ হেজিমনির সাথে মার্জিনালিটি অবশ্যই, মার্জিনাল সোসাইটির কনটেক্সট অবশ্যই লাগবে, তাই না? বাংলাদেশের যারা যারা হেজিমনিক বা যে ইন্ডিকেটরসগুলো হয়তো স্ট্যাটিস্টিক্যালি সেটা আমরা দেখি না, কিন্তু যে ইউজুয়াল প্যাটার্ন একজন পুরুষের থাকা উচিত বা পুরুষ যেটা করে, যে ক্ষমতার যে ধরন, নিশ্চয়ই ওয়েস্টার্ন সোসাইটিতে সেটা অ্যাবসলিউটলি ভিন্ন। সুতরাং ওই সমাজের সেই মানুষগুলোর আদর্শ যারা ওই আধিপত্যটা রাখতে পারছে। সুতরাং যারা হেজিমনিক না, তাদের আবার অন্য ধরনের ম্যাসকুলিনিটি, কেউ সাবঅর্ডিনেটেড ম্যাসকুলিনিটি, চার ভাগে এটা বিভক্ত আছে। কেউ হচ্ছে সাবঅর্ডিনেট ম্যাসকুলিনিটি, কেউ কমপ্লিসিট ম্যাসকুলিনিটি, আর আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ম্যাসকুলিনিটি, আরেকটা আছে ভুলে গেছি। ফোর টাইপস অফ ম্যাসকুলিনিটি, বাট হেজিমনি ইজ দ্য আইডিয়াল। হেজিমনি যদি হচ্ছে সেইটাই, এটা পরিবারের মধ্যেও স্যার ডিফার করতে পারে। যেমন বাবা হতে পারে হেজিমনিক, অবভিয়াসলি সেই পরিবারের একমাত্র কর্তা যদি কোনো ফ্যামিলিতে থাকে, তো হেজিমনি বাবাই রূপ করবে। সন্তান আমি আর্ন করতে পারি না, বাট আই এম অলওয়েজ ডমিনেন্ট, তাই না? তো এটা খুবই রিলেটিভ, ভেরি রিলেটিভ। ব্যক্তি হয়তো বলতে পারবে যে সে পরিবারের কর্তা হিসাবে কতটুকু রেসপন্সিবল, এবং পরিবারের অন্য সদস্যরাও বলতে পারবে সে আসলে কতটুকু সার্ভিস পরিবারকে দিতে পেরেছে। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলাম, এরকম আর কি, খুবই রিলেটিভ, এবং সোসাইটি ভ্যারি করবে, এটাও খুব স্বাভাবিক। বাট সবার মধ্যে হেজিমনি নাই, সবাই একই রকমভাবে ক্ষমতা ভোগ করতে পারবে না, এটাও সত্য। বাট এগেইন ইট ইজ কালচারালি খুবই রিলেটিভ একটা প্রত্যয়। এনিওয়ে,
তো আদতে আমরা তাই বুঝি যে হেজিমনি, যে যার যে কন্ট্রোল থাকবে, সে যে ডমিনেন্ট হবে, যে প্রোভাইডার হবে, রাইটলি প্রোভাইডার হবে টু দ্য ফ্যামিলি, প্রোটেক্টর হবে, হ্যাঁ, এবং সেক্সুয়ালের ক্ষেত্রেও তাই, টু হু আর ডমিনেন্ট ইন সেক্সুয়াল রিলেশনশিপস ফর এক্সাম্পল। তো এই সমস্ত নানান বিষয়গুলো হচ্ছে হেজিমনির কিছু ইন্ডিকেটর্স, নট ইনক্লুসিভ, বাট some of the indicators of hegemony that you can actually understand যে মানুষের মধ্যে কিভাবে হেজিমনিটা বিরাজ করছে। সো এটা খুব বিষয়টি আসলে আমি দেখতে চেষ্টা করেছিলাম যে কিভাবে তারা ম্যাসকুলিনিটি কনস্ট্রাক্ট করে, যে আসলে হেজিমনি বলতে মানুষ আসলে কি বুঝে। এটা একটা বিষয়, যদিও আমি আজকে সেটা বলবো না, বাট যেটা বিষয় সেটা হচ্ছে যে এই হেজিমনির সাথে লিঙ্কেজটা কি আসলে কিভাবে। সো অ্যাটেম্প যারা করেছে তাদের খুব লাইট আমি জিজ্ঞেস করতে পেরেছি যে তার সেই ম্যাসকুলিনিটি বা হেজিমনি সে কীভাবে দেখছে, হাউ হি ক্যান মেক এ লিঙ্কেজ, কীভাবে লিঙ্কেজটা করতে পারে, যে তার এই হেজিমনি ফেল করাটা তার মধ্যে কি ক্রাইসিসটা তখন তৈরি করেছে। তারা আবারও বলছি জেন্ডার রিলেশন, একটু জেন্ডার রিলেশনের মাধ্যমে আসবে, কারণ এটা একটা সোশ্যাল কনস্ট্রাক্ট। সে কীভাবে করতে পেরেছে, এবং ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডসরাও তারাও কীভাবে, আরেকটা দিক, ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডস যারা মারা গেছেন, এটা এক ধরনের অটোপসির মতো, তারা আসলে কীভাবে দেখেছেন তার এন্টায়ার সামাজিক অবস্থাটাকে, হ্যাঁ, পরিবারের। সুতরাং সে কীভাবে চিত্রায়িত করেছেন তার হেজিমনি, এবং সে কি মনে করেছেন কিনা সে হেজিমনির মধ্যে বলেছে, হেজিমনি, whether hegemony was in crisis. এটা একটা, আচ্ছা, এটা একটা কোয়ালিটেটিভ স্টাডি। দিস ইজ আনলাইক Durkheim statistics. সুতরাং ইট ইজ মোর লাইক Douglas, যে উই took the social construct, social context, and studied that in sociological way, using the theory of hegemony. And ডাটাটা আসলে অ্যানালাইসিস করা হয়েছে, থিমেটিকের মাধ্যমে বিভিন্ন থিম তৈরি করে এখানে ফিট করা হয়েছে, কীভাবে এই ডাটা দিয়ে আমরা আসলে অ্যানালাইসিসটা করতে পারি। এখন তো এক্ষেত্রে আমি 20 মেল যারা রিসেন্টলি অ্যাটেম্প করেছেন তাদের সাথে কথা বলেছিলাম, 17 মেল যারা রিসেন্টলি অ্যাটেম্প করেছেন তাদের সঙ্গে কথা বলতে পেরেছি, এবং 20 মেল কেস, যেহেতু আমার খুব বেশি সময় ছিল না, যেটা এখানে একটা প্রবলেম এই রিসার্চে, এটা হচ্ছে এটা ঠিক সেইভাবে অটোপসির মধ্যে যায় না, কারণ এটা মাল্টি অ্যাঙ্গেল ছিল না, এটা একটা প্রবলেম। বাট 1 to 1 যদি আমি মাকে জিজ্ঞেস করে থাকি, নিশ্চয়ই আমি যেটা মিস করেছি, মা বলেছেন, কিন্তু আসলে তার স্ত্রী কি বলেছেন, সুতরাং ওইটাকে এটা ভ্যালিডেট করাটা একটু প্রবলেমেটিক ছিল ওই সময়টায়। আবার বলছিটা সময়ের জন্য হয়তো এখন আমি আবার সেটাকে আবার যাব, এখন আমি হয়তো সোশিওলজিক্যাল অটোপসি করব, যে এটা ওই কেসগুলা বা অন্যান্য কেসগুলা কীভাবে মাল্টিপল ডাইমেনশনে, মা কি বলছে, ভাই কি বলছে, বাবা কি বলছে, সুতরাং অটোপসিটা এখন করতে পারবো এবং ইমিডিয়েটলি আমি সেটা আবার শুরু করবো। এগুলো হচ্ছে যে ম্যাথোথিমেটিক ফাইন্ডিংস, যেটাকে আমরা কোয়ালিটেটিভ রিসার্চে আসলে আমাদের আগে কিছু থিম তৈরি করতে হয়, যেটা সাবজেক্টিভ রিসার্চে কিছু থিম তৈরি করতে হয়। এই থিমের মধ্যে আসলে আমরা প্রেস করি যে বিভিন্ন কনটেক্সট, এটা একটা ডিসক্রিপটিভ আলোচনা হতে পারে, বাট থিমগুলা কি, এই প্রত্যেকটা থিমগুলোর মধ্যে ম্যাসকুলিনিটির একটা লিঙ্কেজ আছে, ম্যাসকুলিনিটির থিওরিটিক্যাল লিঙ্কেজ, মানুষ কীভাবে আগে দেখেছে, এবং আমি আসলে ইমার্জিং কী কী বিষয় ছিল, তো এই বিষয়গুলোর মধ্যে এই প্রত্যেকটা জিনিসকে আনার চেষ্টা করা হয়েছে। যদিও ইউজুয়ালি রিসার্চটা 2 ভাগে বিভক্ত, কিন্তু এখানে আজকে আমি সবগুলোকে একসঙ্গে এনেছি, কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকটার সাথে হেজিমনির একটা লিঙ্কেজ আছে, সেটি আসলে রিয়েলি প্রোভাইডার কিনা, পরিবারের নানান অবস্থার মধ্যে সে একটা রিলেশনশিপ ক্রাইসিসের মধ্যে আছে কিনা, এগুলো খুবই ইম্পর্টেন্ট জেন্ডার রিলেশনশিপের মধ্যে। সে হেজিমনি একটা শুধুমাত্র একটা বিষয় নয়, এটাকে ডেমনস্ট্রেট করারও বিষয় আছে, বোঝাতে হবে যে আমি এই যে আমরা এখন যে আজকেই দেখছিলাম কোথায় কোন কাউন্সিলর সে যখন বাইরে যাচ্ছে, হ্যাঁ, তার গাড়ি বহর যাচ্ছে, এটাও এক ধরনের হেজিমনি, দেখাতে হবে যে আই এম পাওয়ারফুল। হ্যাঁ, এটা শুধুমাত্র মনের মধ্যে থাকলে হবে না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্যাট। অনেক নারীবাদীরা বলছেন যে পুরুষ নারীর উপর নির্যাতন করে, এটা শুধুমাত্র একটা কারণ না যে সে তার সাথে তার সম্পর্ক, এটাও একটা ডেমনস্ট্রেশন এফেক্ট আছে।
হ্যাঁ, সে দেখাতে চায় যে আমি পাওয়ারফুল। হ্যাঁ, ইভেন যার কোনো ইনকাম নাও সেও কিন্তু তার স্ত্রীর উপর হেজিমনি অ্যাপ্লাই করতে চায়। হ্যাঁ, কারণ ওই পিটিয়েই হয়তো সেটা সে করতে পারবে, অন্য কোনোভাবে সে সেটা করতে পারবে না। সুতরাং এটারও একটা কালচারাল ফ্যাক্টর থাকে। সো দিস আর সাম অফ দ্য ফাইন্ডিংস। কিছু জিনিস আছে যেগুলো আমি এই প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে এক্সাম্পল দিয়ে শেষ করবো এই থিমসগুলোর মধ্যে। অবশ্যই এগুলোর নানান কনসেপ্ট আছে, কিন্তু কিছু ন্যারেটিভস, একটা দুটো ন্যারেটিভস দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আদৌ কীভাবে মানুষ ব্যাখ্যা করার চেষ্টা করেছে। ধরেন একজন স্ত্রী বলছেন নানান কাহিনীর মধ্যে, হ্যাঁ, হয়তো একটা ডিসকোর্স স্ত্রী বলছেন যে মানি ইজ দ্য হাজব্যান্ড অফ এ ম্যান। এখন I would quarrel with him and used to tell him he is not a man who cannot earn a livelihood. তার সঙ্গে অনেক দিনের একটা প্রবলেম, সে ভালো আর্ন করতে পারছে না পরিবারের জন্য। হ্যাঁ, এই যে অবস্থা, অর্থাৎ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে তার জীবনে কোন জায়গার মধ্যে সে বারবার তার কাহিনী। এটা একটা দুটা এক্সাম্পল, এরকম সেভারাল এক্সাম্পলস আর দেয়ার, যেখানে সে বলছেন যে এই জিনিসগুলো সে আর্ন করতে পারছে না, সে প্রোভাইড করতে পারছে না। তো এই জিনিসগুলো নানানভাবে তার হেজিমনিকে বিভিন্নভাবে ট্রাবল দিয়েছে। দ্যাটস ওয়াই হয়তো এক সময় আমরা কনক্লুসিভ না, বাট আমরা একটা এশিউম করতে পারি যে এক সময় হয়তো সে বাধ্য হয়েছে যে আন্ডারস্ট্যান্ড করতে যে না, আর তো পারা যাচ্ছে না। এটাও এক ধরনের সো এই ধরনের আর কি। কেউ হয়তো বলছেন যে সে তার অর্থ নাই, সে একজন বলছেন যে অর্থ নাই, সে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছে এবং সেখানে এক ধরনের বিড়ম্বনার মধ্যে তার অবস্থা গিয়েছে। সে 2, 3, 4 বছর শ্বশুর বাড়িতে থাকতে হয়েছে। কিন্তু এই যে অবস্থা, এটা কিন্তু সামাজিকভাবে আমরা এটা খুব ভালোভাবে দেখি না এবং সমাজ এগুলোকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে না। সুতরাং নানানভাবে তার প্রোভাইডার রেসপন্সিবিলিটি বাধাগ্রস্ত হয়েছে, এইভাবে সে অ্যাটেম্প করেছে। হ্যাঁ, তো এই ধরনের একটা। আবার ধরেন আরও কিছু, এটা খুব লম্বা, আমি একটু সহজে বলে দিই। সেটা হচ্ছে যে ইন্টিমেট রিলেশনশিপের নানান সম্পর্ক। এখানে এই প্রথম কেসটার মধ্যে এরকম ছিল যে সে ব্যাংকে চাকরি করতো, ভালো স্টুডেন্ট, ইনকাম করতো, তার ভাই এবং ভাবি, বড় ভাই এবং ভাবি তাকে লালন পালন করেছেন, তার শিক্ষার খরচ জুগিয়েছেন। এবং আমাদের সমাজে যে রেসপন্সিবিলিটি তৈরি হয়, পুরুষের রেসপন্সিবিলিটি থাকে রিটার্ন আমরা কিছু করার চেষ্টা করি। সে চেষ্টা করেছে কীভাবে তার ভাতিজিকে আবার সে পড়াশোনা করাবে, কিন্তু এটা নিয়ে তার স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব। স্ত্রী কখনোই চাচ্ছেন না, যেটা আমাদের সমাজে প্রায়ই হয়, স্ত্রী কখনোই চাচ্ছে না যে সে তাকে সাপোর্ট করুক ফাইন্যান্সিয়ালি, তার ভাতিজিকে সে সাপোর্ট করুক। এটা নানান অ্যাঙ্গেলে তার উপর প্রভাব তৈরি করেছে। হ্যাঁ, এবং এক পর্যায়ে স্ত্রী তার ভাবির সাথে মানে সম্পর্ক তৈরি হয়েছে বা এক ধরনের ইলিসিট রিলেশনশিপ তৈরি হয়েছে। এগুলো নিয়েও নানান অবস্থার মধ্যে গিয়েছে। এই ভদ্রলোক 2 বার অ্যাটেম্প্ট নিয়েছেন এবং 3 বারের মাথায় সে সুইসাইড করতে পেরেছেন। এটা একটা দীর্ঘদিনের, বিয়ের পর থেকেই তার এই প্লাইটসগুলো তার শুরু হয়েছে, এই ট্রাবলগুলো তার তৈরি হয়েছে। এটা একটা সামাজিক অবস্থা, যে এটা আমাদের সমাজে প্রত্যক্ষ হচ্ছে নানান ফ্যামিলিতে, এইভাবে হতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আমরা প্রায়ই দেখি যে শাশুড়ি এবং স্ত্রীর মধ্যে এক ধরনের ক্লাইটস সবসময় থাকে। সে অ্যাটেম্প করেছে এইভাবে যে আমি আর পারছিলাম না যে কীভাবে মাকে বুঝাবো না স্ত্রীকে বুঝাবো। হ্যাঁ, সে কখনোই সে এটা দিয়ে সে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে। সুতরাং সে তার ম্যাসকুলিনিটিকে পেয়েছে একটা ক্রাইসিসের মধ্যে, যে আমি আর পারছি না। সুতরাং নানানভাবে সেটা কাজ করেছে। এটা খুব ইন্টারেস্টিং। একটু আগে বলছিলাম ম্যাসকুলিনিটি শুধু হলে ডেমনস্ট্রেট করতে হবে। এক ছেলে সে একটা গাড়ি কিনতে চেয়েছে, গ্রামে ভ্যান কিনতে চেয়েছে। এটা এই জন্য কিনতে চেয়েছে যে তার নাই তা না, সে যেটা আছে সেটা ভালো না, সেটা নতুন একটা কিনতে চায়। তার বন্ধু বান্ধবরা অনেকে কিনে ফেলেছে এবং সামনের যে পিক সিজন, যে সিজনে তারা ফসল তুলবে কৃষকের কাছ থেকে এবং সেগুলো যখন কমিট করবে, সে অনেক টাকা আর্ন করবে বন্ধুরা, তো সে তখন আর পাচ্ছে না, কারণ তার বাবা তাকে তখন ওই মুহূর্তে সেটা কিনে দিচ্ছে না। বা
এবং সেগুলো সে ডেমনস্ট্রেট করতে পারছে না, অর্থাৎ তার মধ্যে একটা ক্রাইসিস যে আমার বন্ধুদের সামনে আমার তো আর মান সম্মান থাকছে না। হ্যাঁ, তো এই যে মান সম্মান থাকছে না, এটাও একটা ক্রাইসিস তার মধ্যে, যে আমি আই ক্যানট শো মাই hegemony to my friends, so there's very likelihood যেরকম ডেমনস্ট্রেশন ইফেক্ট হয়েছে। এগুলো খুব ওভারটলি জেনারেলাইজ করা খুব মুশকিল, যেহেতু এটা কোয়ালিটেটিভ স্টাডি, ইউ ক্যানট জেনারেলাইজ দ্য হোল কনটেক্সট in some way, but this can be possible যে আমরা একটা জেনারেল একটা সাধারণ একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারি যে এগুলো হতে পারে সমাজে। এটাও দেখেন যে বাবা পরিবারের কর্তা অলওয়েজ, এবং বাবা এই ক্ষেত্রে বাবার একটা উদ্দেশ্য ছিল ছেলেমেয়েরা লেখাপড়া করবে, ছেলেরা লেখাপড়া করবে, পরিবারের হাল ধরবে, কিন্তু ছেলেরা আসলে কেউ তার কথা শুনছে না। হ্যাঁ, এবং বাবাকে তার বাবা বলে মেনে নিচ্ছে না, এবং এই জিনিসগুলো তাকে খুব আঘাত করেছে যে আমি তো পরিবার চালাই, কিন্তু এরা আমার কথা শুনছে না, তার মানে আমার কর্তৃত্ব কোথায় থাকে। হ্যাঁ, এজন্য সে একটা পর্যায়ে তাদেরকে বোঝাতে যখন ব্যর্থ হয়েছে নানানভাবে, তারপরে অ্যাট সার্টেন পয়েন্ট অফ টাইম সে চিন্তা করেছে যে না, এগুলো আর সম্ভব না। হ্যাঁ, তো আমাকে মরে যাওয়াটাই তার কাছে অনেক বেশি উত্তম মনে হয়েছে। এটাও দেখেন যে অর্থাৎ কর্তৃত্ববাদী পুরুষ তার কর্তৃত্বটাকে ফলাতে পারছে না, কর্তৃত্বটাকে অ্যাপ্লাই করতে পারছে না, অ্যাপ্লাই করার স্কোপটা তার মধ্যে কমে যাচ্ছে। সুতরাং ভেরি লাইকলি যে হি লস্ট হিজ প্যাট্রিয়াল কন্ট্রোল, যেটা আমাদের সোসাইটি অ্যাবসলিউটলি প্যাট্রিয়াল সোসাইটি। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা কেস মনে হয়েছে, যেখানে একটা ছেলে তার দাদা এবং তার বাবা তাকে ভবিষ্যতের প্যাট্রিয়াল লিডার, পরিবারের লিডার হিসেবে তৈরি করেছে। সে একটা স্টুডেন্ট, ধরেন 18-19 বছরের একটা স্টুডেন্ট, কিন্তু তার মধ্যে অলওয়েজ একটা ইনফিউশন দেওয়া হয়েছে যে তুমি হচ্ছে যে ভবিষ্যৎ পরিবারের কর্তা, সুতরাং তুমি আস্তে আস্তে পরিবারের সমস্ত দায়িত্বগুলো তোমার মধ্যে নাও। হ্যাঁ, অর্থাৎ তুমি কৃষি মাঠে যাও, তুমি গরু ছাগলগুলোকে দেখাশোনা করো, অর্থাৎ তাকে ভবিষ্যৎ লিডার হিসেবে, প্যাট্রিয়াল লিডার হিসেবে তৈরি করা হচ্ছে। আচ্ছা, যা হোক, কি হলো, একটা পর্যায়ে খুব ভেরি ইন্টারেস্টিং কেস, যে একটা পর্যায়ে এসে একদিন একটা সাপ বাড়ির উঠানে ছিল, তার মা সাপটাকে মেরে ফেলল। আচ্ছা, উঠানে যখন ছিল স্বাভাবিকভাবে মা সামনে পড়েছে এবং মা সেটাকে আঘাত করেছে। আঘাত করার পরে কোনো এক কারণে হয়তো কিছুদিন পরে সে তো ঘরের গরুগুলোকে সে ম্যানেজ করে, কারণ তাকে এইভাবে তৈরি করা হচ্ছে। কোনো একটা গরু হয়তো মারা গেছে, এখন তার মধ্যে যে ইমেজ তৈরি হচ্ছে, তাহলে গরু মারা গেল, এটার সঙ্গে এবং তার মার সঙ্গে শেয়ার করছে, মা গরুটা কেন মারলো, সাপের যে আরেকজন থাকে সে কিছু করলো কিনা। আচ্ছা, এবং ফ্রিকুয়েন্টলি না, হয়তো গরুর কোনো একটা মরক হয়েছে, তারা তো গ্রামের মানুষ এটা নিয়ে খুব বেশি যায় নাই, এর কিছুদিন পরে আরেকটা গরু মারা গেছে, এবং তার মধ্যে একটা ইমেজ আরও একটা বিষয় আরও বেশি ইম্বেডেড হয়েছে। তাহলে কি, তাহলে এই যে ফ্রিকুয়েন্ট মরছে, এই মরার পিছনে তাহলে সাপের নিশ্চয়ই একটা অবস্থা আছে। এবং একটা সময় সে স্বপ্নও দেখেছে যে তার মার ফাইনি, মা তো আমি বলবে না যে একটা মার সঙ্গে সে শেয়ার করেছে, মা আমি শুনছি, কারণ সে তো লিডার, সে তো ফিউচার লিডার অফ দ্য ফ্যামিলি। সে দেখছে যে পরিবারের গরুর মরা একটা বিশাল বিষয় তার কাছে। হ্যাঁ, এবং এই বিষয়টার মধ্যে সে তার হেজিমনি, তার ম্যাসকুলিনিটিকে সে ইমেজ করছে, এবং সে দেখছে যে গরু মরার সঙ্গে আমার বেঁচে থাকার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে এই গরু মরা আমি বন্ধ করতে পারি যদি আমি মারা যাই, এবং এইভাবে সে সুইসাইড নোট লিখে গেছে। ভেরি ইন্টারেস্টিং কেস, যে আমি যদি মারা যাই, পারহ্যাপস আমি তো ভবিষ্যতের পুরুষ, আমি যদি মারা যাই তাহলে আমার যে গরু, যে মানে পরিবারের সবচেয়ে বড় অ্যাসেট ধরে, তাহলে এই অ্যাসেটটা রক্ষা পাবে। He sacrificed his life. But how? এটি এখন বিষয়টা হচ্ছে হাউ। কিন্তু আপনি আবার অন্যভাবে দেখেন স্যার, সে তার ইমেজটা দিয়ে গেছে এটাই, যে আমি পুরুষ, সুতরাং আমি এই স্যাক্রিফাইসটা করলাম, এখন থেকে গরু আর মরবে না। That is a kind of image, that is a kind of masculinity যেটা সে ড্র করেছে তার।
এটাকে আমরা নানানভাবে ব্যাখ্যা করতে পারি। Very subjective, and that's what it is. Subjective decision. So নানানভাবে subjective decision, but you can explain in several ways. তাই না? এটা খুবই একটা সাবজেক্টিভ। সে স্বপ্ন দেখেছে, এরকম করেছে, খুবই সাবজেক্টিভ। But you can also explain in several other ways. But আমিও আমার মতো করে এক্সপ্লেন করতে পারি, আরেকজন আরেকভাবে এক্সপ্লেন করতে পারে। বাট এগুলো যে ইমেজ, তার মার সঙ্গে কথা বলে মনে হয়েছে যে সে খুব শক, হি ওয়াজ ভেরি শক যে আমি মরি না কেন, আমার গরু কেন মরছে। ধরে এটাই হচ্ছে যে এক ধরনের রেলিভেন্স টু সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাজ ফ্যামিলি হ্যাড, ফিউচার ফ্যামিলি হ্যাড, অ্যান্ড দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ফ্যামিলি কীভাবে প্রোটেক্ট করতে পারে। ভেরি ইন্টারেস্টিং। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, বাবা প্রচণ্ড রকম ছেলে পড়াশোনা করতে, বাবা আবারও বলছে আরও ইনকাম কর, আরও এই আর্ন কর, নানানভাবে। সো পরিবার তার থেকে সবসময় বেশি আশা করছে, যা ইনকাম করে দিচ্ছে তার হচ্ছে না, আরও করো। তো এই ধরনের হাই এক্সপেকটেশনস, এগুলো তাকে নানানভাবে বাধাগ্রস্ত করেছে, এবং সে আসলে পূর্ণাঙ্গ পুরুষ হয়ে উঠতে পারছে না। বিকজ লট অফ প্রেশার্স, এই প্রেশারগুলো তাকেও ইমেজ করা হচ্ছে যে তুমি তো পুরুষ, তোমাকে এই কাজগুলো করতে হবে। এখানে এডুকেশন ফ্যাক্টর না, you perform the family responsibilities more than the expectations, এবং এই জিনিসগুলো খুবই কমন ছিল, যে ম্যাসকুলিনিটির সঙ্গে সেক্সুয়াল ডমিনেন্স ইজ এ ফ্যাক্টর, অ্যান্ড হাউ সেক্সুয়াল ডমিনেন্স, অনেক মেয়ে ওয়াইফরা বলেছেন যে স্বামীর সঙ্গে এই ডিসকন্টিনিউশন নানানভাবে বাধাগ্রস্ত করেছে ওভার দ্য ইয়ার্স, এবং তারা threatened sexually, and that's why এগুলো এসছে, এবং এগুলোর সাথে এক্সট্রা মেরিটাল রিলেশনগুলো দিয়েছে নানানভাবে। আরও এইগুলাই আর কি স্যার, তার ম্যাসকুলাইন এস্টিম কীভাবে নষ্ট হয়েছে, রেসপেক্ট কীভাবে নষ্ট হয়েছে, আর্ন করতে পারছে না, ওয়াইফ বলছে যে অসুস্থতার জন্য বলছে যে তোমার বেঁচে থেকে কোনো লাভ নেই, নানানভাবে হ্যাজার্ড। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না, যেটা খুব বেশি মাত্রায় আমি আশা করি যে যেটা হচ্ছে যে একটু উইথ ম্যান এক্সক্লুসিভলি, হ্যাঁ, ম্যানের পেইনস, ট্রাভেলস, এগুলা বোঝার বিষয় আছে। এখন আসি ঝিনাইদহ, যদি স্ট্যাটিস্টিক্স আমি দেখেন স্যার, আপনি যদি আমার ওই আর্টিকেলটা দেখেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ, চায়না, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে যেখানে নারীরা বেশি সুইসাইড করছে। দ্যাটস ট্রু। হয়তো এটার সঙ্গে আমরা জেন্ডার ইস্যুগুলো লাগাতে পারি, ভায়োলেন্সের কারণ হতে পারে, নানান কারণ হতে পারে, সেটা রিসার্চের বিষয়, আমরা কনক্লুসিভ মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু আপনি যদি ট্রেন্ডটা দেখেন স্যার, এখন সেটা দেখতে পারবেন যে পুরুষের আত্মহত্যার প্রবণতা কিন্তু পার্টিকুলারলি ঝিনাইদহ ডিস্ট্রিক্টে কিন্তু বাড়ছে, ডে বাই ডে বাড়ছে। তার মানে এই বিষয়গুলো নিয়ে ফার্দার গবেষণা করার সুযোগ আছে। হ্যাঁ, অর্থাৎ এটা হয়তো একটা ডাইমেনশন, it can be explained in several other dimensions, যে পুরুষকে আস্তে আস্তে ভালনারেবল হচ্ছে। সুতরাং বেসলাইন স্ট্যাটিস্টিক যদি থাকে, ওখানে অ্যাকচুয়ালি ইন্টারভিউ কোন এরিয়াটা নিয়ে আসলে কাজ করা উচিত। এবং রুটিন অবশ্যই অনেক আগে বলে গেছেন, নারীরা অনেক বেশি সহনশীল দ্যান দ্যাট অফ ম্যান। সুতরাং রুটিনের সেই আলোচনার মধ্য থেকে এই জায়গায় নিয়ে আসতে হবে যে আমি যদি রিডেফিনেশন, যেমন আজকাল নারীবাদী যেমন বলছে পুরুষের আবার কিসের ক্রাইসিস, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে, ওই ইমেজ থেকে বের হয়ে আসতে হবে, এই যে স্টেরিওটাইপ, এই ধারণাগুলো থেকে বের হয়ে আসতে হবে, এবং পুরুষের ভয়েস শোনার সুযোগ দিতে হবে। কারণ আমরা সাইকোলজিস্টরা, আপনারা সবাই বলবেন যে পুরুষ আসলে একটু এক্সপ্রেসিভ না, হ্যাঁ, দে আর মোর লাইক নিজের প্রবলেম নিজের কাছে রাখতে চায়, কিন্তু এটার জন্য একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, এবং এই যে স্পেসটাকে বের করা, এটাও কিন্তু একটা হেজেমনিক ক্রাইসিস। অনেক পুরুষ কিন্তু এই স্পেসটা নিতে চাবে না, কিন্তু যদি মোর লাইক সোশ্যাল ইন্টারাকশনস, মোর লাইক যে আমাদের যদি মোর আন্ডারস্ট্যান্ডিং থাকে, যে আমরা আসলে পুরুষের কথাগুলো শুনবো, বুঝবো যে পুরুষ সত্যিও একটা প্রবলেমে পড়তে পারে, তাহলে কিন্তু যেভাবে আমরা নারীর উন্নয়ন করেছি, উইমেন এম্পাওয়ারমেন্টে আমরা এগিয়ে গিয়েছি, মেবি সুইসাইড প্রিভেনশনেও আমরা কাজ করতে পারবো, কিন্তু এটার জন্য স্পেস থাকতে হবে, এবং সেই স্পেসটা যেমন বলতে তার হেজমনি ভেঙে মানে ফরওয়ার্ড হতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদেরও বুঝতে হবে যে এটার উপরও মনে হয় ইন্টারভেনশন
করার প্রয়োজন আছে, আদারওয়াইজ ইট উইল বি সো ডিফিকাল্ট টু হ্যান্ডেল দ্য হোল লট অফ কেস। সুতরাং যে জিনিসটা আমি ফাইনালি বলতে চাই সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ সবসময় একটা প্রবলেম হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চের জেনারেলাইজেশন। আমরা বলছি ব্রড জেনারেলাইজেশন করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব সহজ। সো স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমরা কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি পাই না, এই জন্য হয়তো জন ক্লাস এবং আদার্সরা বলেছেন যে কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা, এবং পারহ্যাপস এই ধরনের কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা, দুটি, চারটা, পাঁচটা সবগুলো কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংকে আমরা বুঝতে পারি বিভিন্ন জায়গায়, তাহলে হয়তো আমাদের একটা ব্রডার আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট, ইনডেপথ স্টাডি করে আমরা এই জিনিসগুলোকে আরও বের করতে পারবো। We can go for psychological autopsy, we can go for sociological autopsy, so more in-depth আলোচনা beyond going to যেটা স্যার আপনারা বলেন স্কেলস, স্কেলস ইউজ, হ্যাঁ, এগুলোর বাইরে গিয়ে আমরা সাইকোলজিক্যাল অটোপসির মধ্যে যে কোয়ালিটেটিভ স্টাডির সুযোগগুলো আছে সেগুলোকে আরও এক্সপ্লিসিট আমরা যদি এক্সট্রাক্ট করতে পারি, আমার মনে হয় যে বেশি কাজ হবে যে সাইকোলজিস্টের জন্য, যে আমরা স্কেলের বাইরে গিয়ে আমরা অটোপসির মধ্যে বেশি মাত্রায় ইনভলভ করে তাহলে কন্টেক্সটে আমরা বেশি আসতে পারবো। খুব ইম্পর্টেন্ট। স্কেল দিয়ে তো হয়তো মানুষ অবশ্যই বলবে হ্যাঁ আমি ডিপ্রেশনে ছিলাম, আমি ছিলাম না, জাস্ট অ্যান্ড, বাট হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট অফ দ্যাট ডিপ্রেশন মেবি, সেটা আমরা শুধু কোয়ালিটি ছাড়া ক্লিয়ার করতে পারবো খুব ডিফিকাল্ট। সো দ্যাটস হোয়াট ইট ইজ। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই আর কি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে I just came as a listener. It's a great opportunity for me to share something, and obviously gathering is a wonderful opportunity. Thank you very much. Question? Yes, please. আচ্ছা, আপনার প্রশ্নটা হচ্ছে আপনি যে হেজিমনিক ম্যাসকুলিনিটিটাকে বেশ গুরুত্ব দিয়ে আনলেন এবং কিছু কেসও দেখালেন। তো এই যে হেজিমনিক ম্যাসকুলিনিটির যে কনসেপ্ট, এটা কি একটা ইউনিভার্সাল কনসেপ্ট কিনা? এটারও আবার মাত্রাটা কালচার টু কালচার ভ্যারি করে, এটা আগে বলছিলেন না স্যার, অথবা উইদিন কালচারও যদি এটা ভ্যারি করে, তো হোয়াট ইজ দ্য নর্মাল হেজিমনি? Is there any mutual hegemony? না, Possible between man and woman, যেটা womenরা চাচ্ছে। ওটা আবার বলছেন Shared hegemony between man and woman, এটি কি আইডিয়াল হবে নাকি there will be a difference? এখন আসি স্যার, There should be a difference. হ্যাঁ আসি স্যার একটু যারা আসলে কনসেপ্টটা নিয়ে এসছেন, যারা কর্নেল অ্যান্ড আদার্স ফলোয়ার্স, যারা আসলে কনসেপ্টটা জেন্ডার স্টাডিজে বলেন, সোশ্যোলজিতে যারা ইন্ট্রোডিউস করেছেন, তারা তাদের ফার্স্ট রিফ্লেকশন হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট রিফ্লেকশনস, তারা কিন্তু আসলে পুরুষকে যেমন আমি যেমন একটু বাইরে গিয়েছি, ধরো একটু আনকনভেনশনাল, যে পুরুষ একটা আনকনভেনশনাল, তারা যখন কনসেপ্টটাকে নিয়ে এসছে, তারা কিন্তু আসলে জেন্ডার অ্যানালিসিসের একটা কম্পোনেন্ট হিসেবে প্রথম বিষয়টাকে নিয়ে আসছে। অর্থাৎ যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে জেন্ডার যদি একটা ডাইমেনশন হয়, নারী পুরুষের একটা ডাইমেনশন হয়, এই ডাইমেনশনটা পুরুষের এক্সেসিভ পাওয়ার, এটাকে ইট কুড ক্রিয়েট এ লট অফ প্রবলেমস। তার মানে পুরুষ তো অলওয়েজ একটা ম্যাসকুলিনিটি আইডিয়ার মধ্যে আছে, এটা যদি খুব বেশি মাত্রায় সমাজে বিরাজ করে তাহলে জেন্ডার রিলেশনের মধ্যে ইকুয়ালিটি আনাটা খুব ডিফিকাল্ট। সুতরাং তারা সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছেন। এটা হচ্ছে তাদের ফার্স্ট ফিলসফিক্যাল আইডিয়া, যে আমরা উই নিড টু অ্যানালাইজ ম্যান, নট দ্যাট analyzing the problems of man, not that, but we need to deconstruct man in some important ways. যে ম্যান হচ্ছে কর্তৃত্ববাদী, কারণ ম্যান এই কাজগুলি করে। কিছু মানুষ করতে পারে যারা হেজিমনিক, কিছু মানুষ করতে পারে না, তারা নন হেজিমনিক। সুতরাং তারা বলছেন যে এই হেজিমনিটা ভাঙতে হবে। যদি ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিকনস্ট্রাক্ট দ্য হেজিমনি, পারহ্যাপস
পুরুষ তখন ভাববে না যে আমি পরিবারের কর্তা, পুরুষ তখন ভাববে যে আমি, এবং দেয়ার আর সেভারাল আদার ম্যাসকুলিনিটিস। ধরেন কেউ বলবেন যে এটা একটা টক্সিক ম্যাসকুলিনিটি, কেউ বলবে যে একটা ইগালিটেরিয়ান ম্যাসকুলিনিটি, হ্যাঁ, পিসফুল ম্যাসকুলিনিটি, নানানভাবে এটাকে ব্যাখ্যা হতে পারে। অর্থাৎ তাদের মূল ধারণাটা ছিল যে এটাকে ডিকনস্ট্রাক্ট করতে হবে এবং পুরুষকে বোঝাতে হবে যে হেজিমনিটা শুধু তার জন্য, শুধু নারীর জন্য প্রবলেম না, হেজিমনিটা তার নিজের জন্য প্রবলেম। কারণ সে যখন হেজিমনি অ্যাপ্লাই করতে পারবেন না, এই ক্ষেত্রগুলো যদি দেখেন, যদি সে হেজিমনি অ্যাপ্লাই না করতে পারে তাহলে সে নিজেই প্রবলেমে পড়বে। আচ্ছা, এটা হচ্ছে তাদের ফান্ডামেন্টাল আইডিয়া। সো ইউ নিড টু ডিকনস্ট্রাক্ট দ্য whole structural framework of hegemony, so you can actually bring gender equality on the stage, the idea of gender equality on the stage. That was their idea. Now the question you asked, সেটা হচ্ছে hegemony কি কালচার। কর্নেল যখন প্রথম সেটা তৈরি করেছেন তার প্রচণ্ড ক্রিটিসিজম এসেছিল এবং ভেরি ভেরি হাইলি সাইটেড বই, এবং কর্নেল যখন নিয়ে আসছেন তখন সবাই এই প্রশ্নগুলো তাকে করেছেন। তারপরে সেখানে সে আবার এটাকে রিডিফাইন করেছেন এই 2005-এ। সেখানে তিনি এটাকে একটা কালচারাল ডাইমেনশনে নিয়ে এসেছেন। সেখানে তিনি বলেছেন যে হেজিমনি এক এক সমাজে এক এক রকম হবে, এক এক কনটেক্সটে এক এক রকম হবে, কিন্তু হেজিমনি ইজ দেয়ার। ফর এক্সাম্পল, এখন যদি ক্লাসরুমে আপনি দেখেন টিচার যে আমি কথা বলছি, আমারই এখন একটা হেজিমনি, যদি আমি যদি একজন স্পিকার হই, আমারই একটা হেজিমনি, সবাই আমাকে শুনছে, হ্যাঁ, সেটা হচ্ছে অন্য আরেকটা। তার মানে কি সব কনটেক্সটেই একটা হেজিমনি বিরাজ করবে। মেবি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট থ্রু এ কালচারাল লেন্স। So that was the later understanding. সুতরাং এই গ্রামে ওই মানুষদের আসলে বেসিক কনসেপ্টটা কি টুয়ার্ডস হেজিমনি। ডেফিনেটলি আমি একজন শহরের মানুষ হিসেবে আমার যে আইডিয়া অ্যাবাউট মাইসেলফ, অ্যাবাউট মাই ম্যাসকুলিনিটি, এটার সঙ্গে হয়তো ওইটা মিলবে না, কিন্তু তারও একটা হেজিমনি আছে। হ্যাঁ, সে কোনটা চাচ্ছে? সে চাচ্ছে তার স্ত্রীর উপর সে ডমিনেন্ট থাকুক, অ্যাটলিস্ট সে কিছু যা দরকার স্ত্রীর, পরিবারের, ছেলে মেয়ে, সেগুলোকে সে মিটাক। হ্যাঁ, সে নানানভাবে তার একটা অবয়ব, তার একটা পৃথিবী সে তৈরি করেছে, সেটা ওইভাবেই। সুতরাং কনটেক্সটগুলো, কোন কনটেক্সটে আমি এটা অ্যানালাইসিস করছি, এটা খুব ইম্পর্টেন্ট। দ্যাটস হোয়াট ইট ইজ। সো আফ্রিকান হেজিমনি আর ওয়েস্টার্ন হেজিমনি উড বি ডিফারেন্ট। ওই যে ক্রাইসিস ইন ম্যাসকুলিনিটি, যেটা সেটা কি হেজিমনির যে এক্সপেকটেশন কিংবা আইডিয়া, ওইটা মিট করতে না পারার ফলে কি ক্রাইসিসটা? আমি আমার এক্সপ্লেনেশনগুলো ওইভাবেই যাচ্ছে যে আমি পাচ্ছি না, তার মানে আমার মধ্যে একটা ওভারঅল ক্রাইসিস। পার্সোনালাইজ হয়ে গেল, এটা তো সোসাইটির ইকোনমিক্স এবং স্ট্রাকচার। হ্যাঁ, না, যখন when I had a full lot of analysis, then I brought the social context, the economic context, কোন অবস্থায় নারী পুরুষ, ধরেন এটা তো একটা দুটা ন্যারেটিভ, কিন্তু যখন এই ন্যারেটিভগুলো বা প্রত্যেকটা থিম যদি আপনি দেখেন, এই প্রত্যেকটা থিমগুলোর একটা ফুল লট অফ রিসার্চ অ্যানালিসিস আছে, তাই না, যেটা দুর্খেন করেছেন। ধরেন একটা টেবিলকে তিনি নানানভাবে সোশ্যাল কন্টেক্সটগুলো এখানে এই টেবিলটাকে ব্যাখ্যা করেছেন, যেটা দুর্খেন করেছেন বিভিন্নভাবে। তো এটাই প্রত্যেকটা থিমকে আই অ্যানালাইজড in several ways according to the contextual praxis of Bangladesh, contextual perspective of Bangladesh, যে কিভাবে ইকোনমি, ম্যান, এটার সাথে লিঙ্ক, কিভাবে জেন্ডার রিলেশনের মধ্যে নারী পুরুষের সম্পর্কটা লিঙ্ক, সোসাইটি আসলে জেন্ডার রিলেশনের মধ্যে নারী পুরুষের পারিবারিক সম্পর্কটা কিভাবে দেখে, কিভাবে এরকম বিভিন্নভাবে কোনোটা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের ব্রডার সোসাইটির সঙ্গে লিঙ্ক, কোনোটা খুবই এক্সক্লুসিভ, যেহেতু এটা কোয়ালিটেটিভ রিসার্চ ইজ মোর লাইক ইট ইজ ইমার্জিং। কোয়ালিটেটিভ রিসার্চের সবচেয়ে বড় মানে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে ইটস মোর লাইক ইমার্জিং। ইউ ক্যান বিল্ড ইউর ওন থিওরি। হ্যাঁ, এখান থেকে আমি আমার নিজের থিওরি তৈরি করতে পারি, এটাই আছে। সো কনটেক্সট এবং সব কিছু এবং এগুলোর সাথে জেনারেল আন্ডারস্ট্যান্ডিংগুলো একটু ঝিনাইদহের সামগ্রিক সোশিও কাঠামো প্রেক্ষাপট, সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়। তো এগুলোর সাথে একটু লিঙ্কেজ প্রত্যেকটার সঙ্গে একটু করার চেষ্টা করা হয়েছে আর কি, এই আর কি। স্যার
একটা কোয়েশ্চেন ছিল, আচ্ছা ওয়েস্টার্ন নেশনগুলোতে তো মেল হেজেমনিটা একটু কম, তবুও ওখানে মেল সুইসাইড রেটটা এত বেশি কেন? মেল হেজিমনি কম, কন্টেক্সটে তো বলা হয়েছে কেন, তো ফেমিনিস্টরা বেশিরভাগ ডমিনেট করতেছে। ফেমিনিস্ট বেশি ডমিনেট করে যে মেল হেজিমনি কম থাকবে, নট নেসেসারি। হ্যাঁ, এখানে জেন্ডার রিলেশনস সরি Western society, man has a different crisis. Man hegemony is more complicated than the non-Western society hegemony. এখন ওয়েস্টার্ন সোসাইটিতে একটা খুব সাধারণ কারণে গরু মারার জন্য কোনো পুরুষ হয়তো সুইসাইড করবে না, কারণ তার কাছে হেজিমনি এই গরু মারা না, তার কাছে হেজিমনি ইজ মোর complication, maybe career, maybe some other things, maybe having material benefits যেটা সে পাচ্ছে না, হ্যাঁ, যেটার জন্য সে স্ট্রাগল করতে হচ্ছে, সেটার জন্য মোর লাইক তার কমপ্লিকেশন ইজ মোর দ্যান দ্যাট অফ দ্য ইস্টার্ন সোসাইটিস। এই জন্য আমাদের দেশগুলোতে, যেহেতু আমাদের দেশে পুরুষরা এগুলো খুব নর্মালি দেখছে, সুতরাং তাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক ওইভাবে ইমব্যাডেড না। দ্যাটস হোয়াট ইট ইজ। এটা কি লো সেলফ এস্টিম আর অ্যাংজাইটির সাথে কি খুব রিলেটেড নাকি? কোনটা? লো সেলফ এস্টিম আর অ্যাংজাইটি মানে খুব লো রিলেটেড? এস্টিম তো অবশ্যই সাইকোলজিক্যালি ওই যে লিঙ্কেজের সাথে মানুষ, হ্যাঁ, এই জন্য ওই যে ধরো যেটাকে বলছি যে সোশিওলজি সাইকোলজির মধ্যে একটা ন্যায়বন্ধন অবশ্যই প্রয়োজন, যে হাউ ইন্ডিভিজুয়াল কেস ক্যান বি লিঙ্ক টু দ্য সোশ্যাল ফ্যাক্টর। তো এটা যেহেতু আমি স্টাডি করি না, হয়তো ভাবে আমি বলতে পারবো না, বাট এগেইন ফার্দার রিসার্চের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট হাউ আই ক্যান মেক এ লিঙ্কেজ বিটুইন লো এস্টিম, ডিপ্রেশন, মেনি আদার থিংস। মেন্টাল ইলনেসের সাথে কোনো লিঙ্কেজ করা হয়নি? না, দ্যাট ওয়াজ নট মাই এরিয়া টু ডু দ্য লিঙ্কেজ, তাই না? সেটা আমার পক্ষে সম্ভব ছিল না, হয়তো অন্য সাইকোলজিস্ট থাকি তারা সেটা করতে পারতেন, সেটা আমার পক্ষে সম্ভব। ওকে, ফাইনাল কোশ্চেন, যেহেতু সোশ্যোলজিক্যাল অটোপসিও করা হবে, আপনাদের যে সুইসাইড প্রিভেনশনে সোশ্যাল মেজারগুলো কি হতে পারে? সোশ্যাল মেজার্স, আচ্ছা স্যার, যেহেতু আমি এইটা এই জায়গায় করেছি, এবং যদি সোশ্যোলজিক্যাল অটোপসি করি, তাহলে সোশ্যোলজিক্যাল অটোপসির যে ইন্ডিকেটরগুলো যেটা বলা হয়েছে, যে অলমোস্ট লাইক সাইকোলজিক্যাল অটোপসি, যে নানান ডাইমেনশনে, যেমন একটু আগে আপনাদের বলছিলেন যে হাউ I can make linkage between different stakeholders to restore peace in the society. Sociological autopsy মধ্যেও বলেছে যে কাকে ইন্টারভিউ করতে হবে, নট অনলি দ্যাট যে সিগনিফিক্যান্ট আদার্স, যারা মানে আমার ফ্যামিলি মেম্বার্স, নট অনলি আমাকে ইন্টারভিউ করতে হবে, পুলিশ আমাকে ইন্টারভিউ করতে হবে, আদার যারা খুব ইন্টিগ্রেটেড স্টেক হোল্ডার্স। তাহলে এটাই দাঁড়াচ্ছে যে যখন এই সোশ্যোলজিক্যাল অটোপসি বলি বা সাইকোলজিক্যাল অটোপসি, যখন আমরা ফাইন্ডিংসগুলো নিয়ে আসবো, ডেফিনেটলি সেখানে দেয়ার উইল বি সাম রিফ্লেকশনস from the law enforcement agencies, some information from the local people, যারা মানুষটাকে জানতো, শুনতো, হ্যাঁ। সুতরাং এই ডাইমেনশনগুলো সব কিছু যদি একসঙ্গে আসে, সুতরাং পলিসি ইন্টারভেনশনের ক্ষেত্রে ইউ ক্যান ব্রিং দেয়ার এক্সপিরিয়েন্সেস, দেয়ার পারসেপশনস, অ্যান্ড দেন দ্যাট ক্যান বি স্ট্রিমলাইন্ড টু সাম এক্সটেন্ট। সো আবার স্যার একটা হোলিস্টিক, সো মাল্টিপল ওয়েতে সোশ্যোলজিক্যাল অটোপসি ইজ এ হোলিস্টিক অ্যাপ্রোচ, এবং এইভাবেই সেটাকে লিঙ্কেজ করার সুযোগ আছে হয়তো, কিন্তু আইসোলেটেড করলে মনে হয় আর কাজ হবে না, স্যার ইন্টিগ্রেটেড করতে হবে মনে হয়।